আমাদের প্রশ্ন রয়েছে যে ফেরাস সালফাইড ও লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হয় সেটি কেমন ধরনের। ঠিক আছে, এখানে কিন্তু গ্যাসটার উল্লেখ করা নেই, গ্যাসটার যে বৈশিষ্ট্য তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আমি প্রথমেই এই যে ফেরাস সালফাইড FeS এর সাথে যদি আমি H2SO4 যোগ করি, ঠিক আছে, তাহলে আমার FeSO4 ফেরাস সালফেট আর H2S হাইড্রোজেন সালফাইড এটি একটা কি বটে, গ্যাস। ঠিক আছে, তো এই যে গ্যাস, এই গ্যাসটার নাম হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় যদি আমি ফেরাস সালফাইডের সাথে লঘু H2SO4 যোগ করি। তাহলে এই যে গ্যাসটা, এই গ্যাসটার বৈশিষ্ট্য কেমন তোমরা মনে রাখবে যে H2S এর বৈশিষ্ট্য হচ্ছে কেমন, যে তার গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। ঠিক আছে, তাহলে অপশন সি হবে, যে গ্যাসটি নির্গত হয় সেটি হলো পচা ডিমের গন্ধযুক্ত, কারণ এই H2S এর গ্যাসের গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। তাহলে এটা অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন আছে। অর্থাৎ সমযোজী বন্ধন মানে হচ্ছে কি, সমযোজী বন্ধন তোমরা পরে পড়বে। সমযোজী বন্ধন এক বন্ধন হয়, ঠিক আছে, সিঙ্গেল বন্ড হয়, ডবল বন্ড হয়, ঠিক আছে, ট্রিপল বন্ড হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের হয়, এটা পরে তোমরা পাবে। তো এখানে দেখো CH4 যে অণুটা রয়েছে, এই CH4 অণুর যদি আমি গঠন দেখি তাহলে কার্বনের সাথে এরকমভাবে 4টি হাইড্রোজেন যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কটা বন্ড পাচ্ছি, 2টা, 3টা, 4টা, এবং এই বন্ধনগুলি হচ্ছে কি এক বন্ধন, এই বন্ধনগুলি হচ্ছে কি এক বন্ধন। তো সমযোজী বন্ধন 3 ধরনের হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তো এখানে এক বন্ধন কয়টি পাওয়া যাচ্ছে, 4টি। ঠিক আছে, তো সমযোজী বন্ধনে এক বন্ধন সমযোজী বন্ধনের মধ্যেই, কারণ সমযোজী বন্ধন 3 রকম হয়, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তো এখানে সমযোজী বন্ধন কয়টি দেখতে পাওয়া যাচ্ছে, 4টি। নেক্সট প্রশ্ন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি। অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 3 রকমের কিন্তু কণা পাই। ঠিক আছে, এক হচ্ছে কি ইলেকট্রন, আর 2 হচ্ছে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন 3 রকমের আমি কণা পাই। তো এদের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে কে, নিউট্রন। তোমরা মনে রাখবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। সব থেকে ভারী কণা এদের মধ্যে হচ্ছে নিউট্রন। আর যদি বলা হয় সব থেকে হালকা তাহলে হবে ইলেকট্রন। খেয়াল রাখবে, যদি বলা হয় হালকা যদি বলা হয় সব থেকে হালকা তাহলে হবে ইলেকট্রন, আর ভারী যদি বলা হয় তাহলে হবে নিউট্রন। ঠিক আছে, এখন এদের যদি চার্জ বলা হয় তাহলে নিউট্রনের চার্জ কি হয়, নিউট্রনের কোনো চার্জ নেই, আর ইলেকট্রনের চার্জ কি হয়, মাইনাস। ঠিক আছে, নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত। এটা প্রশ্নে থাকতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কে। ঠিক আছে, এইগুলির মধ্যে কে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে এগুলির মধ্যে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, NaCl, Na+, ঠিক আছে, Cl- এ ভেঙে যায়। ঠিক আছে, এবং জলে দ্রবীভূত হয়, এবং Na+Cl- এ ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, এটা NaCl। আর যদি অ্যাসিডের মধ্যে তোমরা একটা উদাহরণ খেয়াল রাখবে, অ্যাসিডের মধ্যে HCl হচ্ছে একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, জলে দ্রবীভূত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে হৃদপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ ড্যাশ আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রণ হয়। তোমরা যদি বইয়ে দেখো তাহলে এখানে 3 রকম আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়, Na+, K+, Ca2+। এই 3 রকম ধাতব আয়ন দ্বারা, অর্থাৎ ক্যাটায়ন দ্বারা এই হৃৎপিণ্ডের উত্তেজিতা এবং
ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ এটা নির্ভর করে তিনটি ধাতব আয়নের উপর, ঠিক আছে, Na+ অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। তো এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি, সব থেকে বেশি হচ্ছে Na+, ঠিক আছে, খেয়াল রাখবে Na+টা তোমরা লিখবে, কিন্তু বাকি যে ধাতব আয়ন এগুলির উপরও কিন্তু নির্ভর করে হৃৎপিণ্ডের হৃদপেশির উত্তেজিতা এবং এই সংকোচন প্রসারণের ভূমিকা ও বাকি ক্যাটায়নগুলিরও কিন্তু থাকে। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হলো অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়ামের যদি আমি দেখি তাহলে অ্যামোনিয়ামের কি হয় NH4+, ঠিক আছে, আর নাইট্রেট মূলকের হয় কি NO3-। এখন এরা যদি যুক্ত হয় তাহলে কি তৈরি করবে NH4 NO3, ঠিক আছে। তাহলে এটা তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে কি NH4 NO3, ঠিক আছে। আর এটা তোমরা লিখবে কি Na+, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি একটি ধাতুর উদাহরণ হলো কার্বন, ঠিক আছে, একটি অধাতুর উদাহরণ হলো কার্বন। এখানে সত্য মিথ্যা বলেছে, তাহলে এটা হবে কি সত্য হবে, কারণ কার্বন অধাতু, একটা অধাতু হচ্ছে কার্বন, ঠিক আছে। ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কর্পূর। এটা তোমরা বইয়ে ঊর্ধ্বপাতন আমরা কাকে বলবো, দেখো পদার্থের তিনটা অবস্থা, ঠিক আছে, কঠিন, তরল এবং গ্যাস। আরেকটি অবস্থা আছে সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। এটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, তবে শর্ট প্রশ্ন থাকতে পারে যে পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি, প্লাজমা, ঠিক আছে। তো পদার্থ যখন কঠিন থেকে তরলে যায় তখন আমরা সেটাকে বলি দলন, ঠিক আছে। আবার তরল থেকে যখন গ্যাসে যায় তখন সেটাকে আমরা বলি কি বাষ্পীভবন, সেটাকে আমরা বলি কি প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পীভবন। আবার গ্যাস থেকে যখন তরলে আসে তখন সেটাকে আমরা বলি ঘনীভবন। তরল থেকে যখন কঠিনে যায় তখন সেটাকে আমরা বলি কঠিনীভবন। এরকম 4 রকম প্রক্রিয়া আছে, কিন্তু দেখা যায় কোনো কোনো পদার্থ কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে যায়, তখন এই পদ্ধতিটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তো এই ঊর্ধ্বপাতন কার হয়, কর্পূরের হয়, এটা সত্য, ঠিক আছে। আর এটাতে আরো দুটি প্রশ্ন আছে। পিবি দেখো 206, ঠিক আছে, PB82, এটা এই পরমাণুতে ইলেকট্রন কটা আছে, ঠিক আছে, ইলেকট্রন। তো ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে জানি, কোনো একটি পরমাণুর যদি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা উল্লেখ থাকে তাহলে উপরের যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে, এটাকে কি বলা হয় ভর সংখ্যা। আর নিচে যে উল্লেখ থাকে 82 সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। নিচে যেটা উল্লেখ থাকে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এখন এই ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা পরমাণুর দুটা এটা উল্লেখ করা থাকে, ঠিক আছে। তো এখানে এই যে এই ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে পাবো, তো পারমাণবিক সংখ্যা পি সংখ্যা মানেই হয় কি, পারমাণবিক সংখ্যা মানেই হয় প্রোটন সংখ্যা পি, আর প্রোটন সংখ্যা মানেই হয় ইলেকট্রন সংখ্যা, এখানে প্রোটন সংখ্যা মানেই হবে কি ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। ই সংখ্যা মানেই হচ্ছে কি পি সংখ্যা, আর পি সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান পি সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা কটা হবে 82টা, ঠিক আছে। ও এটা সত্য মিথ্যা করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে 82, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা বলা আছে 124, তাহলে এটা কি হবে মিথ্যা হবে, ঠিক আছে। ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা কত, তাহলে ফসফিন যৌগের যদি আমি সংকেত দেখি ফসফিন যৌগের, তাহলে কি হয় PH3, তাহলে এখানে দেখছো তোমরা 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে PH3, তাহলে ফসফরাসের 3টি বন্ধন দ্বারা 3টি হাইড্রোজেন, তাহলে এখানে পি এর যোজ্যতা কত হবে 3, পি এর যোজ্যতা কত হবে 3, তাহলে এখানে লিখবে 3। ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা 3। যোজ্যতা আমরা কাকে বলি, নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ
ইলেকট্রন যতগুলি বন্ধন তৈরি করার সময় তার প্রয়োজন হয় বা প্লাস মাইনাস সেটাও দেখতে পারো, সেক্ষেত্রে দিয়েও যোজ্যতা নির্ণয় করা যায়। নিম্নোক্ত যৌগগুলি থেকে ধাতু ও ধাতুগুলিকে শনাক্ত করো। তাহলে NaCl, তোমরা তোমরা ভাবো যে কি হতে পারে, আর আমি তো অ্যান্সার বলে দিবই, ঠিক আছে। তো NaCl থেকে কি হয়, NaCl এটাই ধাতু হচ্ছে Na আর অধাতু হচ্ছে Cl, ঠিক আছে। Na মানে হচ্ছে কি, এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখবে ডান দিকে। Na মানে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম ধাতু। আর Cl মানে হচ্ছে কি, ক্লোরিন। Cl মানে হচ্ছে ক্লোরিন। Mn হচ্ছে Mn, অর্থাৎ ম্যাঙ্গানিজ হচ্ছে ধাতু আর ও হচ্ছে অধাতু। Mn মানে হচ্ছে কি, ম্যাঙ্গানিজ, ঠিক আছে। আর ও মানে হচ্ছে অক্সিজেন, ও মানে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তাহলে এগুলি ধাতু ও ধাতু চিহ্নিত করা। নেক্সট হচ্ছে কি, একটি বাদামি বর্ণের গ্যাস হলো, ঠিক আছে। বাদামি বর্ণের গ্যাস, এই বাদামি বর্ণের গ্যাস হবে কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। খেয়াল রাখবে এর সংকেত হচ্ছে NO2, ঠিক আছে, NO2। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে একটা বাদামি বর্ণের গ্যাস। নেক্সট হচ্ছে, এটা একটা নিউটন সংখ্যা নির্ণয় বলা আছে, তাহলে 39K19, ঠিক আছে। এটাতে আমরা কি নির্ণয় করব, n সংখ্যা কত আছে, অর্থাৎ নিউট্রন সংখ্যা কত। তাহলে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হয়, ভর সংখ্যা, সূত্রটা হচ্ছে কি, ভর সংখ্যা বিযুক্ত পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমি পারমাণবিক সংখ্যাটা বাদ দিই তাহলে আমি নিউটন সংখ্যা পাবো। তাহলে 39 বিযুক্ত 19, তাহলে কত হবে, 20। অতএব অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, NaCl। এটা আমরা পেলাম আরেকবার কোশ্চেনটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো, অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কি হবে, উভধর্মী অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। এরপরে উভধর্মী অক্সাইড কাকে বলে, যে অক্সাইডগুলি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এ কি করবে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, ঠিক আছে, আর ক্ষারের সাথেও কিন্তু বিক্রিয়া করবে, আর তৈরি কি করবে, লবণ ও জল। এইরকম অক্সাইডগুলিকে আমরা উভধর্মী অক্সাইড বলি। উভধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। আরেকটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড। খেয়াল রাখবে, জিঙ্ক, ZnO। এই জিঙ্ক অক্সাইড হচ্ছে আরেকটি অক্সাইড যেটাকে আমরা উভধর্মী অক্সাইড বলি। নেক্সট হচ্ছে কি, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত, অর্থাৎ খোলা হাওয়ায়, এরকম যদি আমরা কোনো জায়গার মধ্যে সেটাকে আমরা রেখে দিই খোলা হাওয়ায়, ঠিক আছে, তাহলে সেটা ঊর্ধ্বপাতিত হবে। ঊর্ধ্বপাতিত হবে কি, কঠিন কার্বন ডাইঅক্সাইড। খেয়াল রাখবে, ঠিক আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড। আরও অনেক রয়েছে, কর্পূর রয়েছে, ঠিক আছে। তো সেগুলিও কি হয়, সেগুলিও খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়। তো এখানে হবে অপশন ডি, কঠিন কার্বন ডাইঅক্সাইড খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়। এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে রাখবে, কারণ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, আইসোবারদের ক্ষেত্রে নিম্নলিখিত যে কথাটি ঠিক। আইসোবার, ঠিক আছে। এখানে আমি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে কি, মনে রাখার সহজ উপায়, যেটা তোমাদেরকে কিন্তু কোনো বইয়ে তোমরা এই জিনিসটা কিন্তু পাবে না, ঠিক আছে। আইসোবার, আইসোটোন আর আইসোটোপ কিভাবে খেয়াল রাখবো, ঠিক আছে। আমি অনেকদিন থেকে ধরে নিচ্ছি যে আমি অনেকদিন থেকে পড়াশোনা করিনি, ঠিক আছে, আমি ভুলে গেছি সব, কিভাবে আমি খেয়াল রাখবো চিরদিনের মতন। আইসোবার, দেখো এদের কিন্তু ভর সংখ্যা সমান হবে। তাহলে ভর সংখ্যায় এই যে র রয়েছে, র, ঠিক আছে, এই র আর আইসোবারের র, এই দুটা ম্যাচ তোমরা খেয়াল রাখবে, যে আইসোবারে ভর সংখ্যা কি হয়, সমান হয়। আইসোটোন, এখানে দেখো এই নিউট্রন সংখ্যা, নিউট্রন সমান এই যে নিউট্রনের দন্তন্য, ঠিক আছে, এই যে দন্তন্য আর আইসোটোনের দন্তন্য,
এইটা কিন্তু ম্যাচ হবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে দেখো আইসোটোপ, এইটাই হবে কি প্রোটন সংখ্যা সমান, প্রোটন সমান, অর্থাৎ এই প্রোটনের পো আর এই আইসোটোপের পো এটা ম্যাচ, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে হয়, তাহলে আইসোবারে ভর সংখ্যা সমান হয়, ঠিক আছে। তাহলে ভর সংখ্যা সমান, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? CaCl2, ঠিক আছে, CaCl2। কারণ দেখো এখানে যদি আমি CaCl লিখি তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। CaCl2 কেন হয়? দেখো Ca ক্যালসিয়ামের আর Cl এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, ঠিক আছে। আর এক্ষেত্রে কি হয় 2, 8 আর 7, ঠিক আছে। এর বাইরের কক্ষে একটি ইলেকট্রন প্রয়োজন থাকে। আর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, ক্যালসিয়ামের হচ্ছে কত 20 হইতো, ঠিক আছে 20। তাহলে এর কত হবে 2, 8, 8 আর 2, ঠিক আছে। তাহলে এর বাইরে দুটি ইলেকট্রন, দুটি এক্সট্রা আছে, ঠিক আছে, এক্সট্রা, এ কাকেও দিতে পারবে, ঠিক আছে, দিতে পারবে। আর এর বাইরে এর একটা ইলেকট্রন কি আছে কম আছে, ঠিক আছে, একটি কম আছে, ঠিক আছে। এ কি করবে নিবে কারো কাছ থেকে। তাহলে এখানে একটা Ca পরমাণু কি হয় দুটি Cl এর সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এর 2+, আর এগুলি কি হয় মাইনাস হয়, তখন কি হয় যুক্ত হয়ে CaCl2, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লিসারিন ও পারদের মধ্যে পার্থক্য কিসের সাহায্যে করব? ধরে নাও একটা পাত্রতে রয়েছে গ্লিসারিন, একটি পাত্রতে পারদ, আমরা কিসের সাহায্যে? গন্ধ হবে না, ঠিক আছে, স্বাদ, এটা হবে কিন্তু অ্যান্সার। কারণ গ্লিসারিন এটাতে যদি গ্লিসারিন থাকে, ঠিক আছে, তো গ্লিসারিনের স্বাদ কেমন হয়? মিষ্টি স্বাদ হয়, মিষ্টি। আর এর হয় কি ধাতব, এর ধাতব স্বাদ হবে, কারণ এটা কি বলে, কারণ এটা পারদ, ঠিক আছে, পারদের ধাতব স্বাদ, আর গ্লিসারিন মিষ্টি হয়। তাহলে স্বাদ দেখেও কিন্তু আমরা এই গ্লিসারিন আর পারদকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোন পদার্থটি তাপের সুপরিবাহী? ঠিক আছে, তড়িতের সুপরিবাহী। তাহলে তড়িতের সুপরিবাহী পদার্থ আমরা কাদেরকে বলবো? যে পদার্থগুলি তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, অর্থাৎ যে পদার্থগুলির মধ্য দিয়ে ইলেকট্রন যায়, ইলেকট্রন যেতে পারে, তাদেরকে আমরা তড়িৎ সুপরিবাহী পদার্থ বলি, ঠিক আছে। সুপরিবাহী মানে হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। আর কুপরিবাহী মানে হচ্ছে কি, যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা কুপরিবাহী বলি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, এই গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে লোহা, তামা, এখানে কাঠ হবে, নয় বলা আছে। মানে কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? কাঠ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। ইলেকট্রন ও প্রোটনের আধান যথার্থ হবে। তাহলে ইলেকট্রন পরমাণুকে ভাঙলে আমরা যে ইলেকট্রন পাই তার আধান হয় কি নেগেটিভ, ঠিক আছে। আর প্রোটন, আমরা যে প্রোটন কণা আমরা পাই, সেই প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ঋণাত্মক এবং ধনাত্মক যেটাতে হবে, ঋণাত্মক এবং ধনাত্মক, অথবা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটাই লাস্ট প্রশ্ন, সংকেত লেখো কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে। কিউপ্রাস ক্লোরাইডের যদি আমরা সংকেত লিখি, ঠিক আছে, কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হবে CuCl, ঠিক আছে। তো কিউপ্রাস আর একটা কি হয় কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে, এটাও খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। কিউপ্রিক ক্লোরাইড, এটার কি হবে? এটাতে হবে CuCl2, ঠিক আছে। তো এখানে কিউপ্রাস আর কিউপ্রিক এই দুটিতে Cl2, এখানে এটাতে কি হয় CuCl2 আর CuCl হওয়ার কারণ কি,
এখানে সিউ যেটা হয় সেটা প্লাস হয় আর সিএল মাইনাস যুক্ত, আর এখানে সিউটা 2 প্লাস হয় আর এটা হয় 2 সিএল মাইনাস। ঠিক আছে, এইভাবে যুক্ত হয়। এখানে কপারের যোজ্যতা 2 থাকে কিউপ্রিক ক্লোরাইডে, আর কিউপ্রাস ক্লোরাইডে কপারের যোজ্যতা থাকে কত? 1, আর এটাতে থাকে 2। সেই কারণে দুটি ক্লোরিন দরকার হয়, আর এটাতে একটা ক্লোরিন। সেই জন্য CuCl কিউপ্রাস ক্লোরাইড, আর কিউপ্রিক ক্লোরাইড হচ্ছে CuCl2। এটা খেয়াল কি করে রাখবে, এই দন্ত স্বর ক, দেখো আমরা যদি অ আ ক খ দেখি তাহলে ক আমি প্রথমে পাই, তাহলে প্রথমে পাচ্ছি মানে এর বিপরীত, প্রথমে মানে ফার্স্ট মানে লাস্ট, ওটা বেশি হবে। ঠিক আছে, আর এইটা শেষে পাচ্ছি মানে কম হবে, তাহলে কম মানে হবে এর একটা ক্লোরিন। ঠিক আছে, এইভাবে খেয়াল রাখতে হবে, আমি এইভাবে খেয়াল রেখেছি। ঠিক আছে, আর একটা আছে কি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে, পটাশিয়াম মানে হচ্ছে কে, আর এর সাথে কি হবে সিএল যুক্ত হবে। ঠিক আছে, কেটা প্লাস হয় সিএল মাইনাস হয়, অর্থাৎ KCl। এই KCl যদি আমরা যুক্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড আমরা পাবো। ঠিক আছে, আর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg হচ্ছে কত? 12 এর পারমাণবিক সংখ্যা। এখন যদি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা ই সংখ্যা হচ্ছে কত? 12। এখন Mg2+ মানে কি, মানে ইলেকট্রন সংখ্যা দুটা কম আছে। তোমরা খেয়াল রাখবে, যদি কোনো পরমাণুর এরকম মাথায় প্লাস থাকে, ঠিক আছে প্লাস, যেমন Na+, মানে ওর একটা যতটা ইলেকট্রন থাকার কথা তার থেকে একটা কম আছে। ঠিক আছে, যেমন K+, মানে যতগুলি ইলেকট্রন থাকার কথা তার থেকে একটা কম আছে। আর Cl- মানে যতগুলি ইলেকট্রন থাকার কথা তার একটি এক্সট্রা আছে। ঠিক আছে, তারপরে যেমন O2-, যতগুলি ইলেকট্রন থাকার কথা দুটি এক্সট্রা আছে। ঠিক আছে, যত মাইনাস তত এক্সট্রা আছে। প্লাস মানে উল্টা হয়। ঠিক আছে, প্লাস মানে তোমরা মনে করবে যে বেশি, কিন্তু প্লাস মানে কম আছে, দুটা কম আছে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের থাকে 12টা, তাহলে Mg2+ এর কটা হবে? 10টা। তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখব, যে Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা 10টা। ঠিক আছে, তো আশা করি প্রশ্নগুলি তোমরা বুঝতে পারলে, এবং এরকম আরও বিভিন্ন অধ্যায়ের আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।